নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। ভরা পৌষালী সময়ে শীতের সূর্য প্রত্যাশী আমরা। এর মধ্যে রাজ্য সফররত কেন্দ্রীয় খাদ্য ভোক্তা বিষয়ক এবং পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী রাজ্য সচিবালয়ে পর্যালোচনা বৈঠক ছাড়াও একগুচ্ছ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন। উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী দর্শনের পাশাপাশি শুনলেন প্রধানমন্ত্রীর মন কি বাত। যে সমস্ত এলাকায় বৈদ্যুতিন পাম্পের মাধ্যমে জলসেচের ব্যবস্থা নেই, সেই এলাকাগুলিতে সৌরশক্তিকে ব্যবহার করে কৃষকের সেচের ব্যবস্থা করে দেওয়াই হলো পিএম কুসুম প্রকল্পের মুখ্য উদ্দেশ্য। আর ত্রিপুরা পুনর্নবীকরণ যোগ্য শক্তি উন্নয়ন সংস্থার হাত ধরে তাই হচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকায়। এতে চাষের জন্য কৃষকদের যেমন থাকতে হচ্ছে না বৃষ্টির অপেক্ষায়, তেমনি বিদ্যুতের বিল দিতে হচ্ছে না বলে তারা হচ্ছেন লাভবান। চরিলাম ব্লকের বোরকুবাড়ি এলাকায় প্রকল্পটি থেকে সুবিধা পাওয়া এমনই অনেক সুবিধাভোগী কৃষকদের সঙ্গে কথা বলেন নবায়নযোগ্য শক্তি উন্নয়ন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী प्रहलाद जोशी। तो आप ही देखा बहुत इनोसेंटली कैसे लोग पीएम कुसुम के बारे में अपना रिएक्शन दे रहे थे, उनका कैसे आमदनी ज़्यादा हो गया है। ये सब देखते हुए इस कार्यक्रम जो पीएम ने बहुत सोच के किया है, उसके लिए वो लोग पीएम का जो इस कार्यक्रम उपयोग करके अपना जीवन स्तर का जो ऊंचा कर रहे हैं, इसलिए उनको देख के बहुत अच्छा लगा है। এলাকাটিতে সৌরশক্তি চালিত এরকম ২৭টি পাম্প ইতিমধ্যেই বসানো হয়েছে। কিভাবে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন সুবিধাভোগীরা তা তুলে ধরেছেন ত্রিপুরা পুনর্নবীকরণ যোগ্য শক্তি উন্নয়ন সংস্থার যুগ্ম অধিকর্তা দেবব্রত শুক্লদাস। স্কিমটা আমরা ওই সমস্ত এলাকাগুলিতে দিচ্ছি যেখানে জমিগুলো আবাদ করা যাচ্ছে। আমরা দেখেছি এই স্কিমটা যখন প্রথম আমরা চালু করেছি তখন কৃষকদের মধ্যে একটা উৎসাহ দেখা গেছিল, কিন্তু এখন আমরা দেখছি যে এটা এত পরিমাণে মানুষের কাছে এখন গ্রহণীয় হয়ে উঠেছে যে অন্তত আমরা রেগুলার আমাদের অফিসে 15 থেকে 20 জন কৃষকের অ্যাপ্লিকেশন আমরা পাই। বোরকুবাড়ি এলাকার পিএম কুসুম প্রকল্পে সুবিধা পাওয়া সুবিধাভোগী কৃষকেরা জানিয়েছেন জলের অভাবে আগে বছরে একবারই তাদের পক্ষে চাষবাস করা সম্ভব হতো। এখন এই প্রকল্পের মাধ্যমে প্রায় সারা বছরই চাষবাস করা যাচ্ছে। ট্রেডার থেকে একটা পাইছি, সোলার জল দেওয়ার ইয়েটা পাইছি। তো এটাতে এখন আমার মানে আগে সোলারটা না পাওয়ানে মানে ওই বাগানে জল দিতে খুব অসুবিধা হইতো। এটা পাওয়ার পরে এখন সুবিধা হয়েছে। শুধু আমি না, আমরা পাড়ার প্রায় 100 জন কৃষকের মতো এমন পাইছে। তারা এতে মানে যারা পাইছে না তারাও মানে যারা পাইছে কাছাকাছি যারা জমি আছে তারাও ওইটার থেকে মানে উপকৃত হইতেছে, মানে ব্যবহার করতেছে। গোটা সিপাহীজলা জেলায় এরকম 684টি পাম্প বসানোর লক্ষ্যমাত্রা রয়েছে ত্রিপুরা পুনর্নবীকরণ যোগ্য শক্তি উন্নয়ন সংস্থার। সেচের পাম্প ছাড়াও প্রতি রাতে সৌরবিদ্যুতের মাধ্যমে আলোকিত হচ্ছে বোরকুবাড়ির বহু এলাকার রাস্তাঘাট। एक छोटे से गांव से आने वाली मेरे को मिल रहा संडे और सैटरडे और एथलेटिक्स तीरंदाजी स्वर्ण पदक जीतने वाली पायलटी के एथलेटिक्स तीरंदाजी कई एक्टिविटीज हो रही है। प्रधानमंत्री जी हर महीने नया नया विषय लेके आते हैं जो सामान्य नागरिक जो देश में अपने अपने लेवल पे जो काम कर रहे हैं उसका इन्फॉर्मेशन पूरा देश को देते हैं। नया नया विषय जो कुछ भी देश में बदलाव लाने के लिए एक बहुत बड़ा योगदान दे रहे हैं, ऐसे चीज़ों को बहुत प्रेरणादायी घटनाओं को हमारे सामने लाया। आज भी जो मैंने जिक्र किया उससे हमको सब प्रेरणा मिलता है, हमको भी ऐसे काम करें। हाँ, पॉजिटिव सोच तो ऑलवेज रहना चाहिए। जीवन के हर व्यक्ति के इसमें पॉजिटिव सोच रहना चाहिए। तो कुछ लोग अभी नेगेटिव चीज़ ही लेके चलते हैं, तो प्रधानमंत्री जी का जो ये कॉल है उसको वो भी पॉजिटिवली लेके आगे बढ़ते हैं। तो देश में अभी ये युग भारत का युग बनने वाला है। उपस्थित सभी गणमान्य अतिथिगणों
রাজ্যের নতুন তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রাক্তন আইএফএস আধিকারিক বিনয় শঙ্কর মিশ্র। রাজভবনে তাঁকে আনুষ্ঠানিক শপথ বাক্য পাঠ করান ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। State Chief Information Commissioner of Tripura Information Commission. I, Vinay Shankar Mishra, having been appointed as the State Chief Information Commissioner, swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will duly and faithfully and to the best of my ability, knowledge and judgment perform the duties of my office without fear or favor, affection or ill will, and that I will uphold the Constitution and the laws. পর্যটনের অন্যতম ঠিকানা নীরমহল যেন আনন্দের হাট পেতে বসে আছে সাধারণ মানুষের জন্য। দেশের দ্বিতীয় এই জলমহল ঘিরে পৌষালি শীত ভোলাতে বনভোজনের উষ্ণ পরশ অবশ্যই দুরন্ত উপাদান, আর সেই উপাদানেই ইংরেজি বছরের শেষ লগ্নে মাতোয়ারা হওয়ার ছবি ছিল আমাদের ক্যামেরাতে। চলতি ইংরেজি বছরের শেষ প্রান্তে এসে গত কয়েকদিন যাবৎ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ ছিল 2024 ইংরেজি বছরের শেষের দিন। বছর ভোরের সমস্ত গ্লানি, জীবনের জরাজীর্ণতা, অপূর্ণতা ভুলে পুরাতনকে বিদায় ও নতুন ইংরেজি বছরকে স্বাগত জানানোর উৎসবে মেতেছেন রাজ্যবাসী। স্বাভাবিকভাবেই প্রতি বছরের মতো দিনটি উপলক্ষে সিপাহীজলা জেলার মেলাঘরের নীরমহল, সিপাহীজলা চিড়িয়াখানা ও কসবেশ্বরী কালী মন্দির চত্বরে পিকনিক করতে আসা লোকজনের ভিড় ছিল ব্যাপক। আমরা একটা পিকনিক উপলক্ষে আমরা সবাই মিলে খুব যাতে এনজয় করতে পারি। আমরা পুরানো বছর আজকেই শেষ, 31 ডিসেম্বর আজকে আমরা নতুন বছরের কালকে থেকে নতুন বছরে জয়েন করবো। এই কারণে আমরা পুরানো বছরটারে যা পাইছি না বা যা কিছু পাইছি সেই আনন্দটা আজকে অনুভব করে সেটা আমরা নতুন বছরে পা দিতে যাইতেছি। শীতের স্নিগ্ধতা, অতিথি পাখিদের কলতান, প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে বহু মানুষ পরিদর্শন করেছেন নীরমহল ও সিপাহীজলা অভয়ারণ্য। তাদের মধ্যে যেমন ছিলেন রাজ্যের পর্যটকরা, তেমনি বহির্রাজ্যের পর্যটকদের পদচারণায় উদ্ভাসিত হয়েছে উল্লেখিত পর্যটন কেন্দ্রগুলি। খুব ভালো, সেখানে আমাদের ভালো লাগবে না কেন? এক হচ্ছে আমাদের মহারাজাদের কীর্তি, হ্যাঁ, যে এই যে একটা মানে স্থাপত্য, এই যে সুন্দর নীরমহল তৈরি করে গেছেন, সেটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। প্রকৃতি তো অপরূপ প্রকৃতি, মানে দারুণ সুন্দর চারিদিক, शीतेर आमेज। नमस्ते, मैं बैंगलोर से आई हूँ। मेरा नाम ओम शांति है और मैं त्रिपुरा में कल पहली बार आई हूँ और मुझे बहुत अच्छा लगा। यहाँ पे मैंने त्रिपुर सुंदरी मालिनी के दर्शन किए कल, और फिर अभी नीर महल जाकर आई हूँ। और यहाँ के लोग बहुत अच्छे हैं, बहुत अच्छी हॉस्पिटैलिटी है, बहुत हेल्पफुल है, बहुत काइंड नेचर है। मुझे बहुत अच्छा लगा त्रिपुरा आके। বছরের শেষের দিনে পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় সামাল দিতে ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ছিল তৎপর। সিপাহীজলা চিড়িয়াখানায় পুলিশ, টিএসআর কর্মীদের পাশাপাশি বনকর্মীরাও ছিলেন এই দায়িত্বে নিয়োজিত। থেকে আমাদের যতজন স্টাফ আছে আমরা এখানে এঙ্গেজ করেছি যাতে কোনো ভিজিটারের যাতে কোনো অসুবিধা না হয়। আর প্রশাসন থেকে বিশালগড় পিএস থেকেও আমাদের অনেক হেল্প করছে। ওইখান থেকেও তাদের বিশালগড় পিএস থেকে মোটামুটি অলমোস্ট 10 জন আমাদেরকে পুলিশ পার্সন দিয়েছে, এরাও আমরা হেল্প করছি যথেষ্ট। তাছাড়া ভিজিটার আসছে, আর আজকে তো 31 ডিসেম্বর। রাজ্যের পর্যটন চিত্রে নিয়মিত যুক্ত হচ্ছে বিভিন্ন ধরনের পরিষেবা। পর্যটন প্রোৎসাহন উৎসবে জমকালো আয়োজনের সাক্ষী ছিলাম আমরা। এবারে পর্যটনের আইকনিক ঠিকানা উজ্জয়ন্ত প্রাসাদ চত্বরে শুরু হলো অত্যাধুনিক বাস এবং প্যাডেল বোট পরিষেবা।
উদ্বোধক হিসেবে ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় ঘোষণা করবেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী পর্যটন মন্ত্রী শ্রী সুরঞ্জন। যে আমরা 50টা বোট ইতিমধ্যে প্রকিউর করেছি, আগামী 15 তারিখের মধ্যে সেগুলো সবকিছু পৌঁছে যাবে। ওই 50টা বোটের মধ্যে আজকে 10টা বোট আমরা এখানে প্যাডেল বোট আপনারা দেখতে পাচ্ছেন, সেই প্যাডেল বোটগুলোকে এই দিঘিতে এটা আমরা ডেডিকেট করব। আরো 50টা বোট আমরা নতুন প্রকিউর করব, তার জন্য খুব শীঘ্রই টেন্ডার করা হবে। রাজ্যের যে বিভিন্ন জলাশয়গুলো যেখানে পর্যটকদেরকে আকৃষ্ট করে, সেই জলাশয়গুলোতে আমরা প্রদান করব। তার বাইরে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্যাপারে বলেছেন ডাইরেক্টর, আমরা সেদিকে কাজ করছি। তার বাইরে ট্যুরিস্টদের জন্য 2টো বাস আমরা ক্রয় করেছি এবং এগুলোকে ব্র্যান্ডিং করে এই বাসগুলোকে আজকে আমরা লঞ্চ করব, যাতে করে ত্রিপুরা ট্যুরিজমের যে লোগো বা ত্রিপুরা ট্যুরিজমের যে ব্র্যান্ডিং, যে দর্শনীয় স্থানগুলো, সেগুলোকে নিয়ে যখন সারা রাজ্যে এগুলো মানুষের সঙ্গে নিয়ে যাবে, স্বাভাবিকভাবেই আমাদের প্রচার প্রসার যে জিনিসটা আমরা করতে চাই, সেই জিনিসটা আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি। ত্রয়োদশ বিধানসভার ষষ্ঠ অধিবেশনের সাংবিধানিক ক্ষমতা অনুসারে আহ্বান আগেই ছিল রাজ্যপালের কাছ থেকে, কিন্তু সেই অধিবেশনের খুঁটিনাটি বিষয়ের পরিকল্পনা হয়ে থাকে বিএসি বৈঠকে। বিধানসভার অধ্যক্ষের পরিচালনায় আয়োজিত বৈঠক সম্পর্কে বিস্তারিত জানা গেল বৈঠকে পরবর্তী সাংবাদিক সম্মেলনে। দুই 2025 নতুন বর্ষ শুরু হয়েছে। মহামান্য রাজ্যপাল অধিবেশন ডাকার জন্য অনুরোধ করেছেন। স্পিকার আজকে বিএসি বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ডেকেছেন, কিভাবে যে বিজনেসগুলি আছে কিভাবে অ্যাডজাস্ট করবে, এই জন্য বিএসির মিটিং এখানে হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে 3 দিনের আমরা অধিবেশন করব। কারণ বিজনেস মূল বিষয়টা হলো গভর্নরের ভাষণ। মাননীয় রাজ্যপাল গত 1 বছর উনি কি কাজ করেছেন ওনার সরকার, উনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলবেন, মাননীয় মন্ত্রী এবং সদস্যরা শুনবেন এবং আগামী 1 বছর কি করবেন সেই জন্য উনি একটা দিক নির্দেশিকা দেবেন। তো এই জন্য মূলত বিধানসভা অধিবেশন, এছাড়া কোশ্চেন থাকবে, কিছু বিল থাকবে, এগুলো নিয়েও আলোচনা হবে। আমাদের বিধানসভা শুরু হবে 10 তারিখ, 11-12 বন্ধ, 13 আবার হবে, 14 বন্ধ, 15 হবে। 15 তারিখের পরে আবার অ্যাডজন হবে। এদিকে অল্প কিছুদিনের মধ্যে আমরা বাজেট অধিবেশন করবো মার্চ মাসে, তখন আবার বিস্তারিত আলোচনা করা যাবে। এবার বিধানসভা পরপর 2টা অধিবেশন হতে যাচ্ছে। এর ফলে বিধায়কদের অনেক সমস্যা যদি থাকে, তাদের কিছু সেগুলি উত্থাপিত করতে পারবে, বিরাট সুযোগ রয়েছে। বিল কি কি রয়েছে? বিল বিশেষ করে এমএলএদের একটা বিষয় রয়েছে যে ওই যে 4.5 বছর এবং না হলে এমএলএরা বিশেষ করে পায় না, পেনশন পায় না, এই জিনিসটা আসবে। এর সাথে অন্যান্য বিষয় যেমন এক্সএমএলএ, প্রতিটি এক্সএমএলএ এই রাজ্যে কোনো না কোনো কাজ ওই এলাকার জন্য এবং রাজ্যের জন্য ওনারা অনেক কাজ করে গেছেন, তাদেরও বিষয়টি আছে। এবং 2019-এ যেহেতু আমাদের লেটেস্ট ওদের বেড়েছিল অনারেরিয়াম, সেগুলি বিভিন্ন, যেমন এমএলএ এরিয়াতে লোক যায় প্রচুর এমএলএদের কাছে, রুলিং পার্টি বিরোধী পার্টি সবার কাছে যায়,
তাদের এলাকার নার্সিং করার জন্য ওইগুলি বিষয় রয়েছে। অর্থাৎ যাই আসছে জনস্বার্থে আসছে। কয়টা বিল বিল এখন পর্যন্ত দুটো, আর একটা আসতে পারে, আর অন্যান্য লেইন্টিং থাকবে। আপাতত দুটো বিল। পেপারলেস শুনেন, পেপারলেস পার্লামেন্টেও, কিন্তু সেখানেও পেপার চালু আছে। কারণ পেপারলেসের মাধ্যমে আমরা করছি, এটা তো আর এখন অনলাইনও শুরু করে দিয়েছি ধীরে ধীরে। এবং এর মধ্যে একটা সর্বদলীয় একটা টিম যাবে দিল্লিতে, কিভাবে অনলাইনে কোশ্চেন রিসিভ করে, আগে কিভাবে কোশ্চেনটা মানে রিপ্লাই চলে যেতে পারে এমএলএ এমপিদের কাছে, এগুলির জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। একটা যৌথ পরিষদীয় দলের একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে পার্লামেন্টে গিয়ে অফিসিয়ালি এবং সচক্ষে দেখে আসবে পার্লামেন্ট চলাকালীন সময়ে কিভাবে ওনারা করছে, এটা আমরা অ্যাডপ্ট করব। ক্ষণজন্মা সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের অমর সৃষ্টি তিতাস একটি নদীর নাম। তিতাস পাড়ের সংগ্রামী হতদরিদ্র মানুষের জীবনের মর্মস্পর্শী আখ্যানের রচয়িতার এই বছর 111তম জন্মবার্ষিকী উদযাপিত সোনামুড়া মহকুমার নলছড়ে 3 দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর অতিথি তপশিলি জাতি কল্যাণ বিশেষভাবে অনুরোধ করছি, অতিথিদের আমরা একে একে বরণ করে সবাইকে অনুরোধ করবো হাততালের মধ্যে অনুষ্ঠান। স্মারক সম্মান দুহানি লোকসঙ্গীত। অবাক হই যে ক্ষণজন্মা ব্যক্তি আমাদের ভারতবর্ষে এবং সব ব্যক্তি জন্মগ্রহণ করেছেন এবং খুব অল্প বয়সের মধ্যে ওনারা মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে একজন হচ্ছেন আমাদের অদ্বৈত মল্লবর্মণ। মাত্র 37 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেছেন। আমরা যদি দেখি অদ্ভুত এই ভারতবর্ষের এই ধরনের যারা অল্প আয়ু নিয়ে এসছে, কিন্তু এমন সব কীর্তি ওনারা রেখে গেছেন যে এখনও ওনাদেরকে আমাদের স্মরণ করতে হয়। অদ্ভুত ভগবানের এমন সব কীর্তি যে পাঠিয়ে দিলাম তোমাদেরকে, কিন্তু অল্প সময়ের মধ্যে এমন সব কাজ করে যাও যাতে সারা জীবন মানুষ মনে রাখে। এবং আজকে কিন্তু এই দিনটাও কিন্তু আমাদের সেইভাবে আমি আবেদন করব, অদ্বৈত মল্লবর্মণের জীবন আপনাদের পড়তে হবে। অদ্বৈত মল্লবর্মণের জীবনের প্রতিটা সংঘর্ষ, প্রতিটা আন্দোলন একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে, বিপরীত পরিস্থিতির মধ্যে থেকেও সমাজে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় নিজেকে, তার অন্যতম উদাহরণ অদ্বৈত মল্লবর্মণ। আমাদের সবার মেধা ও মননের আশ্চর্য উদ্ভাসের সুযোগ যেন বইমেলাতেই উস্কে উঠে। আমাদের নিজস্ব সৃজনের ভুবনে চড়ে বেড়ানোর সুযোগ করে দেয় এই বইমেলা। এবার অনেকটা আগ বাড়িয়েই পৌষের মাঝ বেলাতে সবাইকে ডাক দিয়ে বসল 43তম বইমেলা। সর্বেসাং শান্তির ভবতুর, ইচ্ছে ভুবন উষ্ণতার জোয়ারের সন্ধান দিতেই যেন সবাইকে নিয়ে উদ্বোধনী আসরে সামিল করল সবাইকে। উদ্বোধক ছিলেন অবশ্যই মুখ্যমন্ত্রী। এবারে সঙ্গীত ও নৃত্যের এবারের বইমেলায় প্রকাশক ও পুস্তক বিক্রেতাদের 159। বইমেলার জন্য আমরা সবসময় বসে থাকি, কবে বইমেলা আসবে। এবার বইমেলার যে দিনক্ষণ আমরা ঠিক করলাম, বিশেষ করে যারা ছাত্রছাত্রীদের কথা ভেবে আমরা এবার যাতে তাদের পরীক্ষার সমস্যা না হয়, পরীক্ষার সময় যাতে তারা আসতে অসুবিধা হয় সাধারণত, সেই অসুবিধার কারণে আমরা আজকে
এই যে দিনটি আমরা বেছে নিয়েছি এবং এই তথ্য সংস্কৃতি দপ্তর অগ্রণী ভূমিকা নিয়েছেন, এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। আমরা জানি বইমেলায়, আমি গত বছরও যখন এখানে এসেছিলাম আমি বলেছিলাম আজকাল বই কিন্তু কম কিনে মানুষ, কারণ মোবাইলের মধ্যেই সব দেখা যায়, কিন্তু অল্প জ্ঞান, এই জ্ঞানে কিন্তু সমস্যাও আছে। তখন বলেছিলাম যে বই আগে আমরা যখন কোনো বিবাহ বার্ষিকী অনুষ্ঠান বা বিবাহের দিন সেখানেও কিন্তু আমরা বই দিতাম, বা কোনো অনুষ্ঠান হলে বই আমরা কিনে দিতাম। তো আমি আবেদন রেখেছিলাম যে সবাই যেন বই অন্তত কিনে, ফুলের পরিবর্তে বুকে নিয়ে যায় বা শাড়ি ইত্যাদি নিয়ে বই যদি দেয় তাহলে যারা বই বিক্রেতা তাদেরও দুটো পয়সা উপার্জন হবে, যারা লেখক লেখিকা তারাও কিন্তু লেখার মধ্যে আরও বেশি অনুপ্রাণিত হবে। তো আজকে এখানে এই প্ল্যাটফর্মে আবার আমি এই কথাটা বলবো যে বই যেমন পড়তে আমাদের অভ্যেস করা উচিত বারবার, এবং বইয়ের মধ্যে যে তার যে স্মেল, যে গন্ধ, তার মধ্যে একটা অদ্ভুত একটা আনন্দ এবং আত্মতৃপ্তি আমাদের হয়। তো আমি আশা করি যে এই বই মেলাতে প্রচুর বই বিক্রি হবে এবং প্রতিটি পাতা যে ধরনের বই এখানে বিক্রি হোক সব বইয়ের মধ্যে কিছু না কিছু আছে। তো সেই আবেদন আমার কাছে রইল। আমরা জানি যে বই আমাদের চেতনার যে সীমানা সেটা আমাদের বাড়ায় এবং সময় কিন্তু ফুরিয়ে যায়, সময় ফুরিয়ে যায় কিন্তু বই কখনো ফুরায় না। বই সবসময় যারা লিখছেন এবং বর্তমান সময়ের যে নিড অফ দ্য আওয়ার এবং যিনি লিখছেন সেই নিড অফ দ্য আওয়ারের উপর ভিত্তি করে উনি বইটা লিখছেন এবং তাই এটাকে বলে সময়ের প্রতিধ্বনি। এবং তাতে করে আমরা এই বই মেলাতে আমরা সবাই বলি যে মনন ও মেধার একটা উৎসব। আমরা আমাদের বইয়ের মধ্যে আমাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেটাকে আমরা ভুলতে দেইনি এবং জ্ঞান অর্জনের উৎসই হচ্ছে বই এবং তার কোনো বিকল্প নেই। এবং এই বই মেলা আমরা ছোটোবেলার থেকে আমরা দেখে এসেছি, যখন আজকে এটা 43তম, তো ভাবুন 42 বছর আগেও আমরা দেখেছি বই মেলা প্রথম কোথায় শুরু হয়েছিল, রবীন্দ্র ভবনের সামনে শুরু হয়েছিল, ধীরে ধীরে চিলড্রেন্স পার্কেও হয়েছে। এবার যখন আমরা বই মেলার কোথায় আয়োজন হবে যাদেরকে নিয়ে আমরা বসেছিলাম, অনেকে অনেক দাবি করেছিল যে আগরতলা শহরের মধ্যে যদি সেটা করা যায়, তা আমরা অনেক চিন্তা ভাবনা করার পর বলা হলো যে না, এখানেই বইমেলাটা হবে, কারণ এখানে অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে এবং মানুষের আসা যাওয়ার জন্য এখানে গাড়িও দেওয়া হচ্ছে এবং বিনা পয়সায় যাতে আসতে পারে আগরতলা বিভিন্ন জায়গার থেকে সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এবং আমাদের মানে উচিত যে যারা নেক্সট জেনারেশন তাদেরকে বই পড়ার প্রতি আকৃষ্ট করার, আমাদের গার্জিয়ানদের উচিত তাদেরকে যাতে বই পড়ে সেই ব্যবস্থাটা যেন করার। এবং আমি আশা করি যে এইবারের যে বই মেলা সেটা একটা মানে আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু হবে এবং মেধা ও মননের যে সমৃদ্ধ এই আজকের এই বইমেলা সেটা হয়ে উঠুক সেই আশা আমি করব। আমরা হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আজকে যত বছর ধরে আমি দেখছি যে বই বিক্রি হয়, প্রতি বছরেই কিন্তু বই বিক্রি করতে গিয়ে অনেক তার সংখ্যাও কিন্তু বাড়ছে। বাইরের থেকেও যারা বই বিক্রি করতে আসছে, প্রকাশকের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বিক্রি যারা স্টল দিচ্ছে সেই স্টলের সংখ্যাও বাড়ছে। অর্থাৎ এটা কিন্তু মানে কলে বলে কিন্তু তার শ্রীবৃদ্ধিই হচ্ছে, এমনটা না যে গত বছর ভালো হয়েছে এই বছর খারাপ, এরকমটা না। তো এটার আগামী দিনও আমি আশা করি এবারও যারা প্রকাশকরা এখানে এসছেন তাদের একটা প্ল্যাটফর্ম এখানে দেওয়া হলো, আশা করি আগামী দিন আরও তার শ্রীবৃদ্ধি করবে। আমরা এই বইমেলাকে নিয়ে সবসময় আমরা গর্ববোধ করি ত্রিপুরাবাসী হয়ে, এবং শুধু আমার মনে হয় একমাত্র আমি ভারতবর্ষে না পৃথিবীর কোথাও আমার জানা নেই যে সরকারি পৃষ্ঠপোষকতায় এই ধরনের বই মেলা কিন্তু অনুষ্ঠিত হয়। ভারতবর্ষে হয় কিনা আমি জানি না, মানে শুনিনি, পৃথিবীতেও কোথাও হয় কিনা আমার জানা নেই, একমাত্র ত্রিপুরাতেই আমরা
এই তথ্য সংস্কৃতি দপ্তর অর্থাৎ আমাদের এই ত্রিপুরা গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় এই ধরনের একটা অনুষ্ঠান এখানে হয়ে থাকে। এবং আমরা জানি যে যারা গ্রন্থপ্রেমী ও জনশক্তি তাদের হচ্ছে মেইন এদের সমন্বয়েই কিন্তু আমাদের যে এখানে আসা, তবে এই বইমেলার আকর্ষণ আরও বাড়বে এবং আমি আশা করি সেটা আগামী দিনেও তার বজায় থাকবে। আমি এখানে আজকে একটু আগে আমি যারা এখানে নৃত্য পরিবেশনা করলো, গানের সাথে বিভিন্ন থিমেরও এখানে দেখলাম যে থিম সংও ককবরক ভাষায় এবং বাংলা ভাষায় করা হলো। যারাই সুর দিয়েছেন, যারা এই ধরনের চিন্তা ভাবনা করে এটা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। এখানে এইবারে বইমেলার একটা থিম সুন্দর আমি দেখলাম, সেই থিমটা হচ্ছে সর্বেশাং শান্তির ভূত, অর্থাৎ সকলের উপর শান্তি বর্ষিত হোক বাংলাতে যদি বলি। তো এটা একটু আগে আমাদের যে পূর্ববর্তী বক্তা উনি কিন্তু এই কথাটা বলারও চেষ্টা করেছেন যে আমরা যদি শান্তিতে থাকি, মনে যদি আমাদের শান্তি থাকে, এর উপর আর কিছু হয় না। এবং আজকে আমি বলবো যে এই থিমের সাথে অনেকটা তার সাদৃশ্য আমি খুঁজে পাচ্ছি। আজকে এই বইমেলার অনেক ধরনের যে আলোচনা সভা হবে, গ্রন্থ প্রকাশ হবে এবং এই যে কদিন যে প্রায় 14 দিনের মতো না 13 দিনের মতো যে বইমেলা চলবে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং স্মরণিকা প্রকাশ থেকে আমরা অনেক কিছু এখানে হবে। অলরেডি আজকে আমরা একটা স্মরণিকা এখানে প্রকাশ করেছি এবং এটা এবং বিভিন্ন যেসব স্মৃতি পুরস্কারও এখানে ব্যবস্থা রাখা হয়েছে। শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। যারা 35 বছরের নিচে তাদেরও যে পুরস্কার দেওয়ার যে চিন্তাভাবনা এখানে রয়েছে। আমি আশা করি যে এই বইমেলার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে এবং এই কদিনের যে এখানের আয়োজন এবং মানুষ এখানে আসুক, সমস্ত ত্রিপুরাবাসী, আমি এখানে মিডিয়া বন্ধুরা আছেন তাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করব যেন এই বইমেলায় আসে, বইকে পড়ুন, বইকে জানুন এবং জ্ঞান বৃদ্ধি করুন এবং এতে করে আমাদের ত্রিপুরারও কিন্তু অনেক লাভবান হবে। নতুন ইংরেজি বছরের প্রথম খবরের ডায়েরি নানাভাবেই আকর্ষণীয় ছিল নিঃসন্দেহে। আমরা আবার আস্তে আস্তে বইমেলার শেষ দিকে এসে যাব, আর পৌষ সংক্রান্তির আবেশ ও পিঠেপুলির গন্ধে ভাসতে থাকবে চারপাশ। সেই পর্যন্ত শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও খবরের ডায়েরিতে। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।